তোমাদেরকে উন্মেষের লাল সবুজ দেখানো প্রাণীবিজ্ঞান টেক্সট বুক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে ক্লাসে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ। তো তোমাদের আজকে আমরা প্রাণীবিজ্ঞানের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। তোমার লাল সবুজ দাগানো বইটা তোমরা সবাই জানো যে লাল অংশগুলা বেশি ইম্পর্টেন্ট, এগুলাই তোমাদের বারবার বেশি বেশি পড়তে হবে। সবুজগুলা তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট বা কোয়েশ্চেন কম আসে, তাহলে তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা ভালো করে বারবার পড়তে হবে। তাহলে কোন জায়গা থেকে তোমার এই লাল সবুজ দাগানো বইয়ের কোন অংশ থেকে কিভাবে কোশ্চেন আসে, কোন জায়গায় কিভাবে পড়লে তোমার আর একটু ভালো করে তুমি ক্যাপচার করতে পারবা, সেই জিনিসটা নিয়ে আমরা এখন অ্যানালাইসিস করব। তো চলো, সেটা হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে প্রাণীবিজ্ঞানের যে প্রাণীর পরিচিতির মধ্যে আজকে আমরা কথা বলবো হচ্ছে কাকে নিয়ে, হাইড্রাকে নিয়ে কথা কথা বলবো। তো সবার আগে যেটা কোশ্চেন আসে, হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডারিয়া। তাহলে নিডারিয়া পর্ব তোমরা পড়ছো, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য যা, হাইড্রার বৈশিষ্ট্য কিন্তু তাই। তারপর আসে হাইড্রা কয় স্তরী, দ্বিস্তরী, বা ইংলিশে আসতে পারে কি হাইড্রা কয় স্তরী, ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী বলি। তারপর হচ্ছে যে তারপরে খেয়াল করো এই ডিপ্লোব্লাস্টিকের মধ্যে তোমার একটা হচ্ছে নিডারিয়া পর্বের হাইড্রা আর একটা হচ্ছে টিনোফোরা পর্ব। তারপর হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতার কথা সর্বপ্রথম কে বলছে, সেটা হচ্ছে আব্রাহাম ট্রেম্বলে, যে পুনরুৎপত্তি ক্ষমতার কথা। তারপরে তো এই কারণে আব্রাহাম ট্রেম্বলেকে কি বলা হয়, হাইড্রার আবিষ্কারক। তারপরে আসো যে হাইড্রার নামকরণ করেন কে, ক্যারোলাস লিনিয়াস, লিনিয়াস নামকরণ করেন। তারপর হাইড্রাকে তোমার মানে যে কি বলে, যে মহাবীর, যে তোমার একটা গ্রিক রূপকথার যে একটা ড্রাগন ছিল 9 মাথা, হ্যাঁ, হাইড্রাকে গ্রিক রূপকথার কার সাথে তুলনা করেছিল, তোমার ড্রাগনের সাথে, হ্যাঁ, ড্রাগনের সাথে। তো খেয়াল করো যে একটা দৈত্য, তো ড্রাগন, এই ড্রাগনকে হত্যা করছে কে, মহাবীর হারকিউলিস। তাহলে কথা তোমার পরিচয় ইম্পর্টেন্ট বা আসতে পারে এইভাবে। তারপর এটা আসতে পারে যে বর্তমান পৃথিবীতে কত প্রজাতির হাইড্রা আছে, 1 2 3 4, কত প্রজাতি, তাহলে 40টি প্রজাতি হাইড্রা আছে। আর বাংলাদেশে তোমার কয় প্রজাতির হাইড্রা উল্লেখ পাওয়া যায়, তো বাংলাদেশে পাওয়া যায় 3 প্রজাতি। তাহলে এগুলো পেছানো যাবে না যে পুরো পৃথিবীতে কয় প্রজাতি পাওয়া যায়, 10 20 30 40, অ্যান্সার হবে 40। বাংলাদেশে কয় প্রজাতি পাওয়া যায়, 10 20 40 3, তাহলে 3 প্রজাতির। তার 3 প্রজাতির হাইড্রা গুলো কি কি আছে দেখো। একটা হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুস্কা। তারপর হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা, আর একটা নাম হচ্ছে হাইড্রা ভিরিডিস বলে, বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, যে কোনো নামে কোশ্চেন আসতে পারে। তারপর একটা হচ্ছে বর্ণহীন বা হলুদ বাদামি, যেটা হাইড্রা ভালগারিস। তো একটু খেয়াল করো, আসতে পারে যে নিচের যে মানে বাংলাদেশে পাওয়া যায় নিচের কোন হাইড্রাটি, বা কোন হাইড্রাটি বাংলাদেশে পাওয়া যায় না, এভাবে তোমার কোশ্চেন দিবে। তো কি গেছে আমরা দেখলাম যে 3টা আমরা বাংলাদেশে পাই, বাদামি বর্ণের, সবুজ বর্ণের, একটা হলো বর্ণহীন বা হলুদ। মনে রাখতে হবে। আবার আসতে পারে বাদামি বর্ণের হাইড্রা কোনটা, বা হাইড্রা অলিগ্যাকটিসের কালার কেমন, বা হাইড্রা ফুস্কার কালার কেমন। মনে রাখবা ফুসকা বাদামি, মনে রাখবা ফুসকা কারণটা বাদামি বাদামি, এভাবে মনে রাখবা ফুসকা হচ্ছে বাদামি বর্ণ বা হাইড্রা বা অলিগ্যাকটিস। সবুজ হাইড্রা হাইড্রা ভিরিডিসিমা, বা আরেকটা নাম হচ্ছে হাইড্রা ভিরিডিস বা ক্লোরো হাইড্রা, ক্লোরো কথা আছে। আর আমরা জানি ক্লোরো মানে কি, ক্লোরো মানে সবুজ, তার ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা। তারপর হচ্ছে তোমার বর্ণহীন বা হলুদ বাদামি, হাইড্রা ভালগারিস। তাহলে মনে রাখবা ভালগারিস বাদামি বা বর্ণহীন হলুদ বাদামি। তো আবার আসতে পারে বাংলাদেশে তোমার কোনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, তাহলে মনে রাখতে হবে হাইড্রা ভালগারিসটা হচ্ছে বাংলাদেশে বেশি। যার কারণে তোমার এখানে যা যা তোমরা বর্ণনা পাবা, এটা বেসিক্যালি কাকে নিয়ে বর্ণনা পাবা, হাইড্রা ভালগারিস কে নিয়ে। আসতে পারে হাইড্রা কি জাতীয় পদার্থ, কি জাতীয় প্রাণী, এটা মুক্তজীবী প্রাণী। তারপর হাইড্রা কি খেয়ে জীবন ধারণ করে, হাইড্রা হচ্ছে মাংসাশী, সে মাংস খায়, মনে রাখবে সে খুব স্মার্ট, মাংস খায়। তারপর হাইড্রার কোন ক্ষমতা প্রচন্ড, হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। এই কথাগুলো মনে রাখতে হবে। হাইড্রা কয় প্রতিসম, হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম। তারপরে আসো যে শ্রেণীজাতিক অবস্থানটা মনে রাখতে হবে, যে আমরা জানি হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তারপর হাইড্রা ক্লাস কি, হাইড্রোজোয়া। হাইড্রা ফ্যামিলি কি, হাইড্রিডি, আইডি থাকে যে কোনো প্রাণীর ক্ষেত্রে। আর স্পিসিসটা কি, হাইড্রা ভালগারিস। এই এই জিনিসগুলো তোমার এইভাবে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর যে হাইড্রার মধ্যে কয়টা অংশ পাওয়া যায়, 3টা অংশ মনে রাখবা, হাইপোস্টোম যেখানে মুখচিত্রটা থাকে, তারপর দেহকাণ্ড, আর একটা হচ্ছে পদতল বা পাদচাকতি। খেয়াল করো যেটা বলতেছিলাম দেখো, যে হাইপোস্টম যেটার মধ্যে মুখছিদ্র থাকে, তাহলে আসতে পারে মুখছিদ্র কোন অংশ থাকে, তাহলে হাইপোস্টম। এবং মনে রাখতে ওদের মুখছিদ্র দিয়ে সব হবে, খাদ্য গৃহীত এবং অপাচ্য অংশ সবকিছু এক ছিদ্র দিয়ে। তারপর খেয়াল করো হাইড্রা দেহকাণ্ডের মধ্যে কি কি আছে।
মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে হাইড্রার দেহকাণ্ডের অংশ নিচের কোনটা বা কোনটা নয়। অংশগুলো হচ্ছে তোমার কোষিকা, মুকুল, তারপর জননাঙ্গ। এটা হলো প্রথম কথা মনে রাখতে হবে। আসতে পারে যে হাইড্রার কোষীয় কতগুলো থাকে, একটা হাইড্রাতে কতগুলো কোষিকা, তাহলে 6 থেকে 10টা। এটা আমরা পড়তে কোনটা হাইড্রা ভালগারিস। তাহলে এভাবেও আসতে পারে হাইড্রা ভালগারিসে যে হাইপোস্টোমের গোড়ায় কতগুলা কোষিকা থাকে, 2 থেকে 4, 4 থেকে 8, 5 থেকে 10। অ্যান্সার হবে কি 6 থেকে 10। তারপর তোমার কোষিকা তোমার কি করে, তোমার কোষিকা এবং নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতা কি করে? হ্যাঁ, খাবার কাজ আসতে পারে। কোষের কাজ কি করে? তাহলে কোষিকা তোমার খাবার সংগ্রহ করে, চলন এবং আত্মরক্ষায় অংশ নেয়। তাহলে তোমার কোষিকা দিয়ে আহার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষা অংশ নিবে। তো তারপর মুকুল, প্রথম কোশ্চেন আসে যে মুকুলটা কার পার্ট? দেহকাণ্ডের পার্ট। আর ওদের মুকুল সৃষ্টি হয় মুকুল সৃষ্টি হয় কখন? মনে রাখবো গ্রীষ্মকালে। তোমরা পড়ছো ঘাস ফড়িং এর যৌন মিলন হয় তোমার কোন কালে? সময় গ্রীষ্মকালে। আবার ঠিক মুকুল সৃষ্টি হয় কখন? হাইড্রার ক্ষেত্রে গ্রীষ্মকালে। এটা ইম্পর্টেন্ট। তারপর আসতে হবে যে মুকুল উদ্গম কি ধরনের জনন? যৌন জনন, অযৌন জনন, অঙ্গ জনন, কোনটা? তাহলে মুকুল উদ্গম হচ্ছে অযৌন জনন। তাহলে এটা তোমার ইম্পর্টেন্ট, অন্যতম জনন প্রক্রিয়া বলা হয়। তো জননাঙ্গ। তারপর যে জননাঙ্গ দেখো কখন তৈরি হয়? তোমার হেমন্ত এবং শীতকালে। হ্যাঁ, তোমার জননাঙ্গ তৈরি হয়। জননাঙ্গ মানে কি? শুক্রাশয় ডিম্বাশয়। শুক্রাশয় থেকে শুক্রাণু আসবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসবে। হ্যাঁ, যেটা দিয়ে হয়তো যৌন জননটা সম্বোধন করবে। তারপর আরেকটা পার্ট কি আমরা জানি, পাদচাকতি। হুম যে যে পাদচাকতির সাহায্যে বা পেডাল ডিসের সাথে কোন ধরনের চলন সম্বন্ধ করে, এটা খুব ইম্পর্টেন্ট। গ্লাইডিং চলন বা আসতে পারে গ্লাইডিং চলনে হাইড্রা কোন অংশ ইউজ করে? তাহলে পাদচাকতি। তারপর আসলে আমরা জানি হাইড্রা দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক। দুইটা স্তরের নাম কি? হ্যাঁ, একটোডার্মের একটা নাম এপিডার্মিস, এন্ডোডার্মের নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এবং আসতে পারে যে দুই স্তরের মাঝখানে কি থাকে? মেসোগ্লিয়া। তারপর আসতে পারে মেসোগ্লিয়া কি ধরনের পদার্থ? কোষীয়, অকোষীয়। হ্যাঁ, তাহলে অকোষীয় স্তর, এটা তোমার মনে রাখতে হবে। এবং আরেকটা কোশ্চেন আসতে পারে, দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণীর আদর্শ উদাহরণ কোনটি? আদর্শ উদাহরণ কি? তোমার হাইড্রা। তারপর হাইড্রা অন্তর্গঠন খেয়াল করো, দেহ প্রাচীর। আরেকটা হচ্ছে তোমার সিলেন্টেরন। হ্যাঁ, তারপরে খেয়াল করো যে হাইড্রার কোষ সমূহ খেয়াল করো। একটা হচ্ছে তোমার হাইড্রার মধ্যে কি কি কোষ আছে। হুম এটা তোমার হচ্ছে এপিডার্মিসের কোষ। প্রথমটা হচ্ছে যে এপিডার্মিস বা একটোডার্মের কোষ কি কি আছে? 7টা। আসতে পারে নিচের কোনটা এপিডার্মিসের কোষ বা কোষ নয়? 7টা আছে। পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী স্নায়ু, গ্রন্থি, জনন কোষ আর নিউরোসাইট। আবার গ্যাস্ট্রোডার্মিস বা ভিতরের ত্বকের মধ্যে 5টা কোষ পাওয়া যায়। তাহলে 6, 7 ছাড়া, 6 আর 7 নাম্বার ছাড়া বাকি 5টা নাম দুই জায়গায় কমন। 6 আর 7 ছাড়া বাকি দুইটা, মানে শুধুমাত্র। তাহলে প্রথম 5টা এপিডার্মিসও পাওয়া যায়, গ্যাস্ট্রোডার্মিসও পাওয়া যায়। আলাদা আলাদা করে মুখস্থ করার দরকার নাই। তাহলে তোমাকে মনে রাখতে হবে যেটা 6, 7 কোনটা শুধু এপিডার্মিসে থাকে, গ্যাস্ট্রোডার্মিস থাকে না। এই দুটো ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার কি জনন কোষ, আর একটা হচ্ছে তোমার নিউরোসাইট। এই দুইটা হচ্ছে শুধুমাত্র এপিডার্মিস বা একটোডার্মে থাকে। তারপর আসো, আমরা জানি হ্যাঁ, যে মেসোগ্লিয়া হচ্ছে 2টা স্তরের সংযোগস্থল, যেটা হচ্ছে অকোষীয় স্তর বলি। খেয়াল করো তারপর যে এখানে আসো যে পেশি আবরণী এপিডার্মিস বা বহিত্বকের কোষসমূহ কি কি আছে আমরা যে দেখলাম, পেশি আবরণী কোষ। হ্যাঁ, যা যা পড়লাম আর কি। খেয়াল করো এপিডার্মিসের হ্যাঁ, যে এপিডার্মিসের কাজটা কি? দেহের আবরণ তৈরি করে কে? দেহের আবরণ তৈরি করে দেহকে রক্ষা করে কে? তাহলে মনে রাখতে পেশি আবরণী কোষ। আরেকটা মনে রাখতে হবে, ইন্টারস্টিশিয়াল কোষ একটা বৈশিষ্ট্য আছে, সে কি? মনে রাখতে হবে, কোশ্চেন আসে যে নিচের কোন কোষ, হ্যাঁ, যে কোনো কোষে কনভার্ট হতে পারে, সেটা কি ইন্টারস্টিশিয়াল কোষ? এই হাইড্রার একটা কোষ যেটা ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা যে কোনো ধরনের কোষে কনভার্ট হতে পারে। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তারপর দেখো এখানে কিছু কথা বলছে সবুজ কালি দিয়ে, একটু কম ইম্পর্টেন্ট। দেখো যে আর সম্ভাবনা যদিও কম, কি কি আছে যে ইন্টারস্টিশিয়াল কোষ দেখতে গোল, ডিম্বাকার বা 3 কোণা। হ্যাঁ, কত বেশ 5 মাইক্রোমিটার। সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, রাইবোসোম, কিছু মাইটোকন্ড্রিয়া যুক্ত থাকে, এই কথাগুলো। তারপর আসো যে ইন্টারস্টিশিয়াল কোষের কাজের মধ্যে খেয়াল করো যে পুনরুৎপত্তি। আমরা বলছিলাম যে যে কোনো কোষে কনভার্ট হতে পারে, খুব ইম্পর্টেন্ট আসে যে নিচের কোনটা ইন্টারস্টিশিয়াল কোষের কাজ বা কাজ নয়, বা পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে অংশ নেয় কোন কোষ? তাহলে এটা অ্যান্সার হচ্ছে তোমার কি ইন্টারস্টিশিয়াল কোষ। টটিপটেন্সি পাওয়া যায়। টটিপটেন্ট কোষ কোনটা? এটার অ্যান্সারও কি
তোমার ইন্টারস্টিশিয়াল কোষ, মানে যে চাইলে দেখো সে 45 দিন অন্তর অন্তর হাইড্রার সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। কতদিন পর পর কোশ্চেন আসতে পারে, কতদিন পর হাইড্রার যে কোষগুলো তোমার হচ্ছে প্রতিস্থাপিত হয়, তোমার হচ্ছে এটা 45 দিন পর পর। তারপর খেয়াল করো যে সংবেদী কোষ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো তাপ গ্রহণ করে স্নায়ু সরবরাহ করে। স্নায়ু কোষের কাজ কি? স্নায়ু কোষ হচ্ছে উদ্দীপনা দেহের বিভিন্ন সরবরাহ। তো সংবেদী কোষ আর স্নায়ু কোষের পেশ লাগানো। স্নায়ু কোষ হচ্ছে সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনাটা দেহের বিভিন্ন সরবরাহ করবে, আর সংবেদী কোষ শুধুমাত্র বাইরে থেকে পরিবেশ থেকে উদ্দীপনাটা সে নিবে, নিয়ে কাকে দিবে? স্নায়ু কোষকে দিবে। তারপর খেয়াল করো গ্রন্থি কোষ দুই ধরনের। খেয়াল করো গ্রন্থি কোষ থেকে কি আসবে? মিউকাস ক্ষরণ করা কার কাজ? গ্রন্থি কোষের কাজ। বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে কে? এটাও তোমার অ্যান্সার কি? গ্রন্থি কোষ। তারপর খাদ্য গলাদ মুখছিদ্রের গ্রন্থি কোষের ক্ষরণ, যে খাদ্য গলাৎকরণে সাহায্য করে, কথাগুলো মনে রাখো। জনন কোষ। জনন কোষ দুইটা, শুক্রাণু আর ডিম্বর, আমরা জানি। হ্যাঁ, এখন আসো যেটা, সেটা হচ্ছে যে যৌন জননে অংশগ্রহণ করা নিউরোসাইট, খুব ইম্পর্টেন্ট। যে হাইড্রাতে নিচের কোন অংশটি পাওয়া যায় বা পাওয়া যায় না? নিউরোসাইট পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। তো খেয়াল করো যেটা, সেটা হচ্ছে নিউরোসাইটের পার্ট কি কি। নিউরোসাইটের মধ্যে মনে রাখবে নেমাটোসিস্ট থাকে, অপারকুলাম থাকে, তারপর তোমার বড় কাটার মতো বার্ব থাকে, তারপর একটা হিপনোটক্সিন নামক বিষাক্ত রস থাকে। তাই মনে রাখতে হবে নিউরোসাইটের মধ্যে কোন বিষাক্ত রসটার নাম কি? হিপনোটক্সিন, খুবই খুব ইম্পর্টেন্ট। আর একটা নিডোব্লাস্ট কাকে বলে, বা পরিস্ফুটনরত নিডোসাইটকে কি বলে? তাহলে মনে রাখতে হবে পরিস্ফুটনরত নিডোসাইটকে বলা হয় কি? নিডোব্লাস্ট। হ্যাঁ, তাহলে নিডোসাইটের কাজ কি, বা নিডোসাইটের কাজ নিচের কোনটা বা কোনটা নয়? সে শিকার, অসাড় করা ধরার কাজে ব্যবহৃত হয়, চলনে সহায়তা করে, আত্মরক্ষায় ব্যবহার করে, হুম, কোন আঁকড়ে ধরার কাজে সাহায্য করে। হ্যাঁ, তারপর আসো আদর্শ নিউরোসাইটের গঠন। প্রথম কথা হচ্ছে আদর্শ নিউরোসাইট কোষটা দেখতে কিরকম, হ্যাঁ, আকৃতিটা কেমন, এটা কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে তোমার গোল, ডিম্বাকার, নাশপাতি আকার, পেয়ালা আকার, যে কোনো একটা অপশন থাকতে পারে। বা নিচের কোনটা আদর্শ নিউরোসাইটের আকৃতি বা আকৃতি নয়। যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখো আমরা শুরুতে বললাম আদর্শ নিউরোসাইটের গঠন, তোমাকে আগে নামগুলো মনে রাখতে হবে কি কি আছে। দেখো নিউরোসাইটের একটা পার্ট হচ্ছে নেমাটোসিস্ট, আর এই নেমাটোসিস্টের মধ্যে মনে রাখবা কি থাকে? বিষাক্ত তরল থাকে, নাম কি? হিপনোটক্সিন তরল। কোশ্চেন আসে হিপনোটক্সিন কি জাতীয় পদার্থ? তাহলে এটা কি জাতীয়, কি দিয়ে তৈরি? প্রোটিন এবং ফেনল। বা প্রোটিন জায়গায় দিয়ে দিল আমিষ, ফেনল, তাহলে অ্যান্সার হবে এটা। কারণ প্রোটিনের একটা নাম কি? আমিষ। কোশ্চেন দিয়ে দিল হিপনোটক্সিন নিচের কোনটি দিয়ে গঠিত? আমিষ, ফেনল। তো আমিষ ফেনল হবে অ্যান্সার। প্রোটিনের মানে আমিষ। অপারকুলাম এটা ঢাকনার মতো থাকে। নিউরোসিল, নিউরোসাইট কোষের মুক্ত প্রান্তের শক্ত দৃঢ় সংবেদনশীল কাঠামো হচ্ছে নিউরোসিল। ট্রিগার মতো কাজ করে, বলা হয় নিউরোসিলটা বন্দুকের জন্য ট্রিগার মতো কাজ করে কি? নিউরোসিলটা। তারপর এখান থেকে মনে রাখতে হবে যে নেমাটোসিস্টের প্রকারভেদ, খুবই খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনে আসে যে নিডারিয়া জাতীয় প্রাণীদের কত ধরনের নেমাটোসিস্ট থাকে? 23 ধরনের নিডারিয়া জাতীয় প্রাণীদের। হাইড্রাতে পাওয়া যায় কত ধরনের? 4 ধরনের। তাহলে খুবই খুব ইম্পর্টেন্ট কথাগুলা, যে নিডারিয়া পর্বে তোমার নেমাটোসিস্ট, নিডারিয়া পর্বে তোমার নেমাটোসিস্ট কয় ধরনের পাওয়া যায়? তোমার 23 ধরনের নিডারিয়া পর্বে। আর যদি বলে শুধু হাইড্রাতে কয় ধরনের পাওয়া যায়? শুধু হাইড্রাতে 4 ধরনের। তাহলে এরকম খুবই, এটা প্যাচ লাগানো যাবে না। 23 আর 4। কোশ্চেন তোমাকে এই কারণে তোমার এই জায়গাগুলো কোশ্চেন গুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কোশ্চেন কি চাইছে। 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায় নিডারিয়া জাতীয় প্রাণীদের বা নিডারিয়া পর্বের, আর হাইড্রাতে পাওয়া যায় শুধু 4 ধরনের। তো নেমাটোসিস্টের প্রকারভেদ 4 ধরনের: স্টিনোটিল বা পেনিট্রেন্ট, তারপর ভলব্যান্ড বা আরেকটা নাম কি? ডেসমোনিম। মনে রাখতে হবে ভলব্যান্ড আর ডেসমোনিম। ট্রেপটোলিন গ্লুটিনেন্ট বা হলোট্রিকাস আইসোরাইজা, আর হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা। স্টেরিওলিন। তো নেমাটোসিস্টের প্রকারভেদ 3SV দিয়ে মনে রাখবা, 3টা S। এখন কোশ্চেন আসে নিচে কোনটা, মানে এই যে দেখো হিপনোটক্সিন তরলটা কোন নেমাটোসিস্টে পাওয়া যায়, এটা কোশ্চেন আসে। তাহলে কোনটা? স্টিনোটিল বা পেনিট্রেন্ট? তাহলে হিপনোটক্সিন তরলটা কোন নেমাটোসিস্টে পাওয়া যায়? মনে রাখবা স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তারপর একটা কোশ্চেন আছে এই 4টা নেমাটোসিস্টের মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা? তাহলে সবচেয়ে বৃহত্তম হচ্ছে কোনটা? মনে রাখতে হবে সবচেয়ে বৃহত্তম হচ্ছে স্টিনোটিল। স্টিনোটিল হচ্ছে সবচেয়ে বৃহত্তম। কোশ্চেন বলে যেহেতু বৃহত্তম পড়লাম,
সবচেয়ে ক্ষুদ্রতমকে। সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট অথবা অ্যাট্রিকাস আইসোরাইজা। এই প্যাচগুলো তোমাকে ভাঙতে হবে, সবচেয়ে বৃহত্তম কোনটা মনে রাখতে হবে, আসে যে কোনটা ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। আর বৃহত্তমের মধ্যে আমরা একটা বিষাক্ত তরল পাই নাম কি, হিপনোটক্সিন, যেটা কি দিয়ে তৈরি, প্রোটিন আর ফেনল বা আমিষ ফেনল। তারপর বলবেন বা জ্যাসমোনিম, যে অপেক্ষাকৃত ছোট, ভলভেন্ট হচ্ছে অপেক্ষাকৃত ছোট, যে ছবি দেখো ভলভেন্ট, অপেক্ষাকৃত ছোট। তারপর দেখো এরা শিকারকে কি করে, মানে কোনো বস্তুকে আঁকড়ে ধরতে সাহায্য করে জাস্ট। আর স্ট্যাপটোলিন গ্লু, গ্লু মানে আঠা, স্টেরিলিন গ্লু, গ্লু মানে আঠা, গ্লুটিনেট, ওরা কি আঠা লরস করে দুইটাই, এবং শিকারকে আটকাতে সাহায্য করে। ওকে, তাহলে স্ট্রেপটোলিন গ্লুটিনেন্টের এগুলো আরেকটা নাম কোশ্চেন দিয়ে দিল যে কোনটা ক্ষুদ্রতম, তুমি স্টেরিলিন গ্লুটিন না দিয়ে দিয়ে দিলে অ্যাট্রিকাস আইসোরাইজা। তারপর দেখো স্টিনোটিল না দিয়ে সবচেয়ে বৃহত্তম কোনটা, পেনিট্রেন্ট দিয়ে দিল। তাহলে তোমার এভাবে তোমার সবগুলো তোমার মনে রাখতে হবে। ওকে, তারপর মনে রাখতে হবে যে তোমার নেমাটোসিড যে সূত্রক নিক্ষেপ করে, সূত্রক নিক্ষেপের কৌশলটা কেমন, এটা কি ধরনের প্রক্রিয়া, রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া মনে রাখতে হবে। নেমাটোসিড যে সূত্রক নিক্ষেপ করে কি ধরনের প্রক্রিয়া, রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। তারপর আসো যে একটা যদি একটা নেমাটোসিডের সূত্রক নিক্ষেপ করলে কিন্তু নিউরোসাইটে কিন্তু আর ফিরে আসে না, মানে এটা শেষ। মানে একটা নিউরোসাইট নষ্ট হওয়ার পর কতক্ষণের মধ্যে প্রতিস্থাপিত, মনে রাখবো 48 ঘন্টার মধ্যে নতুন নিউরোসাইট সৃষ্টির মাধ্যমে ব্যবহৃত নিউরোসাইটে প্রতিস্থাপিত। কত ঘন্টার মধ্যে প্রতিস্থাপিত হয়, 48 ঘন্টার মধ্যে নিউরোসাইটটা প্রতিস্থাপিত হয়। নিউরোসাইট নেমাটোসিড পার্থক্য, মেন কথা মনে রাখবা, নিউরোসাইটের ভিতরে থাকে নেমাটোসিড, প্রথম কথা হচ্ছে এটা। নিউরোসাইটের ভিতরে থাকে, যে বললাম নেমাটোসিড ধারণ করে নিউরোসাইট, তার মানে নেমাটোসিড চা নিউরোসাইট তাই হবে আসলে, কারণ নিউরোসাইটের ভিতরে থাকে নেমাটোসিড। এই যে বলছে নিউরোসাইট কোষের অবিচ্ছেদ্য অংশের নাম কি, কোশ্চেন আসতে পারে, নিউরোসাইট কোষের অবিচ্ছেদ্য অংশের নাম কি, নেমাটোসিস্ট। তারপর গ্যাস্ট্রোডার্মিস বা অন্তকের কোষ, আমরা জানি 5 ধরনের কোষ, হ্যাঁ থাকে সেম, কিন্তু এখানে একটা স্পেশাল কিছু কথা আছে, যে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ কয়জন, 2 ধরনের, একটা হচ্ছে ফ্ল্যাজেলীয় কোষ, ফ্ল্যাজেলা থাকে 1 থেকে 4টা, আর হচ্ছে ক্ষণপদীয় কোষ। ওকে, তারপর এখান থেকে যেটা কোশ্চেন আসতে পারে যে গ্রন্থি কোষ, হ্যাঁ, যে গ্রন্থি কোষ এখানে মানে অন্তত্বকের ক্ষেত্রে গ্রন্থি কোষ আবার 2 ধরনের, একটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী, একটা এনজাইম ক্ষরণকারী, এটা আবার ইম্পর্টেন্ট। তারপর আসো তোমার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্য। তাহলে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্য খেয়াল করো, যে এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস পার্থক্য আমরা দেখলাম। মেইন ব্যাপারটা হচ্ছে কি, দেখো জননাঙ্গ মুকুল, কারণ আমরা জানি জননাঙ্গ থাকে কোথায়, এপিডার্মিসে, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। তারপর আমরা আরো দেখলাম, তাহলে গ্যাস্ট্রোডার্মিসের মেইন কাজ কি, সেই মূলত পুষ্টির কাজে নিহত। আর এপিডার্মিস যেহেতু তোমার কি থাকে, কোর্সিকা থাকে, মানে তোমার এই যে, হ্যাঁ, যার কারণে সে কি করে, দেহকে বাইরে আঘাত থেকে রক্ষা করে, পরিবেশ উদ্দীপনা নিতে সাহায্য করে। আর মেসোগ্লিয়াতে আমরা বললাম কোশ্চেন যেটা আসে, মেসোগ্লিয়া পুরুত্ব কত, মেসোগ্লিয়া কতটুকু পুরু, তাহলে 0.1 মাইক্রোমিটার পুরু, এই কথাটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর মেসোগ্লিয়া কোন প্রাণীদের পাওয়া যায়, কোন পর্বের প্রাণীদের, নিডারিয়া পর্ব, কোন প্রাণীদের, মানে কোন কোন প্রাণী স্পেসিফিক, হাইড্রা। কাজ, নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে কে, তোমার মেসোগ্লিয়া, ভিত্তি হিসেবে কাজ করে কে, মেসোগ্লিয়া। স্নায়ুকোষ এবং সংবেদী কোষ সমূহ এবং পেশি আবরণী কোষের তোমার সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। তারপর মেসোগ্লিয়া অবস্থিত তোমার পেশি আবরণী কোষের সংকোচনশীল, এটা তোমার লাগবে না, দুইটা কথাই মনে রাখবে, এখানে পরীক্ষা এখান থেকে আসলে দুইটাই আসবে, যে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে কে বা ভিত্তির রূপে কাজ করে কে, মেসোগ্লিয়া। তারপর আসো যে আসে যে হাইড্রাতে কোন ধরনের গহ্বর পাওয়া যায়, বা হাইড্রার গহ্বরের নাম কি, সিলেন্টেরন গহ্বর, যেটাকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, মানে যেটা একই সাথে পরিপাকের কাজও করে সংবহনের কাজও করে, এটা বলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর। আবার সিলেন্টেরনকে অনেক সময় কি বলে, ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড সেক বলে। তাহলে ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড সেক কাকে বলে, তোমার সিলেন্টেরনকে। ওকে, কারণ কারণ তার ব্লাইন্ড কেন বলে, নিচে দিয়ে কোনো ছিদ্র নাই, ছিদ্র একটাই শুধু উপরের দিকে, তাহলে ব্লাইন্ড সেক বলে কাকে, এই গ্যাস্ট্রোভাস্কুলারকে। দেখো এই যে নিচে দিয়ে কোনো ছিদ্র নেই, ছিদ্র তো একটাই শুধু উপরের দিকে। সিলম সিলেন্টনের পার্থক্যটা পড়বা, সিলম সিলেন্টনের পার্থক্য, হ্যাঁ, এই পার্থক্যটা দেখবা একবার। ওকে,
তারপরে আসো, সিলম তো কি শুধু একটা দেহ গহ্বর, সিলেন্টারন কি একই সাথে দেহ গহ্বরের কাজ করে? আমরা পড়লাম সিলেন্টারনকে বলে গ্যাস্ট্রোভাস্কুলার, মানে পরিপাক সংবহনের কাজ করে। তাহলে এই কথাগুলো তোমার মেইনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর আসো, এই যে এই চার্টের মধ্যে মেইন মেইন কোষের যে আমরা যখন যা পড়লাম তা সামারি করা আছে দেখো। এপিডার্মিসে কোষ করা সাতটা, তার মধ্যে দুইটা হলো যে শুধু এপিডার্মিস থাকে, গ্যাস্ট্রোডার্মিস থাকে না, গ্রন্থি আর জনন কোষ, সরি গ্রন্থি কোষ না, মনে রাখতে হবে এখানে থাকে কোনটা, এখানে মনে রাখতে হবে তোমার এই যে জনন কোষ শুধুমাত্র, হ্যাঁ, কোষসমূহ তো শুধু এপিডার্মিসে থাকে, জনন কোষ, পেশি আবরণী ইন্টারস্টিশিয়াল কোষ, নিউরোব্লাস্ট, সংবেদী স্নায়ু গ্রন্থি, তারপর আটটাও তোমার নিউরোব্লাস্ট, এই দুইটা থাকে শুধুমাত্র এপিডার্মিসে, বাকি দুইটা কিন্তু তোমার থাকে না তোমার গ্যাস্ট্রোডার্মিসে, অলরেডি আগে থেকে পড়ছি। তারপর তোমার এখানে যেটা মনে রাখতে হবে যে কাজটা, এখানে তুমি নামগুলা মনে রাখবে, আর কাজ কাজ অলরেডি আমরা জানি কোনটার কাজ কি। তারপরে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিসে কি কি আছে তোমার, এই যে নামগুলো পড়বো, পুষ্টিকোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি, সংবেদী স্নায়ু কোষ, ওকে, এগুলো তার কাজটা মনে রাখবা, নাম আর কাজ, এই পাঁচটা জিনিস দুই জায়গায় সেম। হ্যাঁ, পেশিয়া তোমার অন্ততকের পেশি আবরণী কোষের একটা নাম কি, পুষ্টিকোষ, তাহলে পুষ্টিকোষ শুধু বলা হয় কার ক্ষেত্রে, তোমার পেশি অন্ততকের ক্ষেত্রে শুধু পুষ্টিকোষ বলা হয়। তারপরে আসো, হাইড্রিয়ার খাদ্য এখানে তেমন কিছু, এটা এটাই লাগবে, এখানে ইম্পর্টেন্ট আছে যে হাইড্রিয়ার খাদ্য কি, হাইড্রিয়ার মাংসের সাথে আমরা জানি, হাইড্রিয়ার প্রধান খাদ্য কি, তাহলে দেখো হাইড্রিয়ার খাদ্য তালিকায় কি কি আছে, প্রথমত এটা কি কি খাদ্য খায় সে, পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ডেফোনিয়া এই প্রভৃতি ক্রাস্টাসীয় সন্ধিপতি প্রাণী খায়, ছোট ছোট কৃমি খায়, খণ্ডকায়িত প্রাণী খায়, মাছের ডিম খায়। তবে যেটা কোশ্চেন আসে যে হাইড্রার প্রধান খাদ্য কি, তাহলে হাইড্রার প্রধান খাদ্য হচ্ছে মনে রাখবা ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, খুব ইম্পর্টেন্ট আসতে পারে। হাইড্রার প্রধান খাদ্য কোনটা, ক্রাস্টাসীয়, এখানে চারটা অপশন দিয়ে দিল, তাহলে অ্যান্সার হবে কি ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। তারপর এখান থেকে আর কিছু লাগবে না। তারপর মনে রাখতে হবে হাইড্রাতে কয় ধরনের পরিপাক হয়, দুই ধরনের মনে রাখতে হবে, বহিঃকোষীয় আর অন্তঃকোষীয়। তাহলে বলো মানুষের পরিপাক, মানুষের কোন ধরনের পরিপাক হয়, মনে রাখবা মানুষের শুধুমাত্র বহিঃকোষীয়। তাহলে খেয়াল করতে হবে ওদের অন্তঃকোষীয় পরিপাক বা বহিঃকোষীয় পরিপাক কই হয়, আর বহিঃকোষীয় পরিপাক আরেকটার নাম কি, আন্তঃকোষীয়, হবে কোথায়, তোমার সিলেন্টারনে হবে এটা। এখানে তোমার কি কি পরিপাক হয় দেখো, পেপসিন নিঃসৃত হয়ে তোমার প্রোটিনকে জাস্ট পলিপেপটাইডে পরিণত করবে, লিপিড এবং শর্করা কোনো পরিপাক, তাহলে কোশ্চেন আসতে পারে লিপিড এবং শর্করা হয় না কোন পরিপাকে, বহিঃকোষতে, তাহলে বহিঃকোষীয় আসতে পারে যে বহিঃকোষীয় পরিপাকে কোন খাদ্যের পরিপাক হয়, শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয়, এটা মনে রাখতে হবে। তাহলে অন্তঃকোষীয় থেকে সবকিছুর পরিপাকই হবে, তাহলে অন্তঃকোষীয়তে কোন কোন এনজাইম কাজ করে দেখো, ট্রিপসিন করবে আমিষকে পরিপাক করে অ্যামিনো অ্যাসিড পরিণত করবে, লাইপেজ হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে ফ্যাটি অ্যাসিড বিস্তার করবে, আর অ্যামাইলেজটা হচ্ছে শর্করাকে পরিপাক করে গ্লুকোজে পরিণত করবে। তাহলে এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে যে অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে যে কে কি খাদ্য পরিপাক করবে, খুবই খুব ইম্পর্টেন্ট। আমরা দেখলাম অন্তঃকোষীয় যে তোমার ট্রিপসিনটা আমিষ জাতীয় খাদ্যকে, লাইপেজটা স্নেহ জাতীয়, অ্যামাইলেজ হচ্ছে তোমার শর্করাকে
খেয়াল করো, যেটাতে তোমার ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, লাইপেজ হচ্ছে স্নেহ জাতিকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইলেজ হচ্ছে গ্লুকোজে পরিণত করে। এই কথাগুলো তোমার মনে রাখতে হবে কোনটা কাকে। ট্রিপসিন অ্যামিনো অ্যাসিডকে আসতে পারে অন্তঃকোষীয় পরিপাকে কোন কোন এনজাইম কাজ করে, তাহলে ট্রিপসিন কাজ করে, লাইপেজ কাজ করে, অ্যামাইলেজ কাজ করে। আবার এটাও আসতে পারে অ্যামাইলেজ শর্করাকে পরিপাকের কি হয়, গ্লুকোজ করে। ট্রিপসিন আমি যদি খাদ্যকে কি করে, অ্যামিনো অ্যাসিডকে পরিণত, লাইপেজ কি কিসে পরিণত করে, লিপিডকে ফ্যাটি অ্যাসিড। এবং আমাদের মানুষের মতোই কিন্তু মনে রাখতে হবে যে হাইড্রা আমিষ স্নেহ কিছু শর্করাকে পরিপাক করে, কিন্তু শ্বেতসার বা স্টার্চ বলি যেটাকে, শ্বেতসার বা স্টার্চ জাতীয় খাদ্যকে কোনো শ্বেতসার বা স্টার্চ জাতীয় খাদ্যকে কোনো পরিপাক করে না, এই কথা তোমাকে মনে রাখতে হবে। তারপর বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাকের পার্থক্য যারা একবার পড়বা, এটা রিডিং দিবা। এটা যে দেখো আসতে পারে যেটা, সেটা হচ্ছে আমরা বলে বহিঃকোষীয় পরিপাক মানে কি, কোষের বাইরে যেমন কোথায় কোথায় হবে, কোষ্ঠিক নালীতে নর্মালি, যেমন মানুষের ক্ষেত্রে পাকস্থলী, অন্ত্র, সিলেন্টার, এসব জায়গায় হবে। আর অন্তঃকোষীয় হচ্ছে তোমার খাদ্যগুলো হচ্ছে তোমার খাদ্য গহ্বরের ভিতরে। হাইড্রার চলন, যে হাইড্রার কি কি ধরনের, এটা খুব ইম্পর্টেন্ট। হাইড্রার চলন, প্রথম কথা আসে নিচের কোনটা হাইড্রার চলন বা চলন নয়, প্রথম কথা এটা কোশ্চেন আসে। এবং তোমার এখানে বাংলা নাম ইংলিশ নাম দুইটাই আসে, লুপিং বা আমরা একটা নাম বলি হামাগুড়ি। তারপর আসে সমার সল্টিং বা ডিগবাজি। তারপর তোমার আরো কি আছে, চলনগুলো আগে নাম মনে রাখতে হবে। তোমার এই যে গ্লাইডিং বা এভয়েড, ভাসা বা ফ্লোটিং, সাঁতার বা সুইমিং, হামাগুড়ি বা ক্রলিং, হ্যাঁ, হামাগুড়ি বা ক্রলিং। তারপর হাঁটা বা ওয়াকিং, সংকোচন প্রসারণ, হ্যাঁ। তারপর সবার আগে তোমার নামগুলো আগে মনে রাখতে হবে, হ্যাঁ, কোনটা কি, হ্যাঁ, নামগুলো আগে মনে রাখতে। লুপিং কোয়েশ্চেন আসে যে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা কোন ধরনের চলনে অংশগ্রহণ আশ্রয় নেয়, তাহলে লম্বা দূরত্বের জন্য মনে রাখবা লুপিং, লুপিং লম্বা দূরত্ব। কোয়েশ্চেন আসে জোকের মতো চলন কোনটা, লুপিং। শুঁয়োপোকার মতো চলন কোনটা, লুপিং। সবকিছু অ্যান্সার হচ্ছে লুপিং। লুপ সমার্সলটার নামকে ডিগবাজি। তাহলে আসতে পারে হাইড্রার সাধারণ চলন প্রক্রিয়ার নাম কি, তাহলে সাধারণ সমার্সলিক মনে রাখবা বা ডিগবাজি কোশ্চেন দিতে পারে। আবার দিতে পারে হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কি, সেটার অ্যান্সারও কি, সমার্সলিক। তারপর গ্লাইডিং বা এমিবয়েড চলন, গ্লাইডিং বা এমিবয়েড চলন দুটো আমি মনে রাখতে হবে। ভাষা আর একটা নাম ফ্লটিং, ভাষা দিয়েও কোশ্চেন দিতে পারে, ফ্লটিং দিয়েও থাকতে পারে। সাঁতার বা সুইমিং মনে রাখতে হবে। হামাগুড়ি একটা নাম ক্রলিং মনে রাখতে। কোশ্চেন আসতে পারে যে হাইড্রা আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয় কোন ধরনের চলন দ্বারা, তাহলে মনে রাখতে হবে হামাগুড়ি বা ক্রলিং দ্বারা। বা হাইড্রা হাঁটে কিসের উপর ভর করে, কোর্সিকার উপর ডিপেন্ড করে। সংকোচন প্রসারণ আছে। তারপরে লুপিং এবং সমাসীন পার্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আছে যে হাইট যে নিচের কোনটা হাইড্রার বিশেষ চলন পদ্ধতি, লুপিং নাকি সমারসলিং, মনে রাখতে হবে লুপিং। তারপর মনে রাখতে হবে হাইড্রার সাধারণ চলন প্রক্রিয়া কোনটা, সমারসলিং ঠিকভাবে। তারপর আসতে পারে যে হাইড্রার মন্থর বা স্লো গতি সম্পন্ন প্রক্রিয়া কোনটা, তাহলে লুপিং বা হামাগুড়ি। তারপর আসতে পারে যে হাইড্রার দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া কোনটা, তাহলে সমারসল্টিং বা ডিগবাজি। তাহলে এইভাবেই তোমার কোশ্চেন গুলো দিবে। তারপর খেয়াল করো যে লুপিং চলনে হাইড্রা কতটা লুপিং তৈরি করে, একটা মাত্র লুপ তৈরি করে। আর সমারসল্টিং বা ডিগবাজির ক্ষেত্রে হাইড্রা কয়টা লুপ তৈরি করে, দুইটা লুপ তৈরি করে। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে। বেশি দূরত্ব কোনটা দিয়ে অতিক্রম করে, সমারসল্টিং বা ডিগবাজি দ্বারা। হম, সমারসল্টিং বা ডিগবাজি দ্বারা বেশি দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো যে তোমার লুপিং দ্বারা হাইড্রা হচ্ছে তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। লুপিং দ্বারা হচ্ছে হাইড্রা তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক। আর সমারসল্টিং দ্বারা হাইড্রা তার দৈর্ঘ্যের দ্বিগুণ দূর। তাহলে কোনটাতে আসতে পারে হাইড্রা বেশি দূরত্ব অতিক্রম করে, কোন প্রক্রিয়ায় বেশি দূরত্ব, হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি দ্বারা। তাহলে আবার আসে দীর্ঘ পথ অতিক্রম করার জন্য হাইড্রা কোন ধরনের চলন সম্পন্ন করবে, লুপিং। আবার হাইড্রা অল্প পথের জন্য কোনটা অনুসরণ করবে, সমারসল্টিং। এটা মনে রাখবে, লুপিং হচ্ছে লং ডিস্টেন্সের জন্য, মনে রাখবা লুপিং হচ্ছে লম্বা দূরত্বের জন্য। তারপর হাইড্রার শ্বসন খেয়াল করো, হাইড্রার শ্বসন কার সাথে চালায়, এপিডার্মিসের মাধ্যমে, তারপর গ্যাস্ট্রোডার্মিস। তারপর এখানে আসবা যে হাইড্রা যে কত তাপমাত্রা পানি পছন্দ করে, হাইড্রা মনে রাখবা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পছন্দ করে। হাইড্রা তাকে পছন্দ অপছন্দ আছে, সে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পছন্দ করে। হাইড্রা স্নায়ুতন্ত্র লাগবে না, হাইড্রার জনন মনে রাখা লাগবে। হাইড্রার জনন কয় ধরনের, দুই ধরনের, অযৌন আর যৌন। রাশে হাইড্রার যে অযৌন জনন নিচে কোনটা, তাহলে একটা আছে মুকুলোদ্গম, একটা বিভাজন। তার মধ্যে হাইড্রা স্বাভাবিক
অজনজনন প্রক্রিয়া কোনটা? তাহলে হাইড্রার স্বাভাবিক অজনজনন প্রক্রিয়া হচ্ছে কি মুকুলোদ্গম। কখন হয়? মেইনলি গ্রীষ্মকালে বেশি হয়, যখন পর্যাপ্ত খাদ্য থাকে। তারপর মুকুল সৃষ্টি থেকে শুরু করে মাতৃ হাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে মোট সময় কত লাগে? 3 সপ্তাহ। তাহলে মুকুল সৃষ্টি থেকে শুরু করে তোমার হাইড্রা পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে টোটাল সময় লাগে কত? তোমার 3 সপ্তাহ। তারপর হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আমরা বললাম, কে যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা কেউ যে ট্রেমলে বলছে। তারপর এটা ইম্পর্টেন্ট যে হাইড্রার কি নাই? স্বাভাবিক মৃত্যু নাই, অথবা আসতে পারে নিজে কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই, তাহলে মনে রাখতে হবে হাইড্রা। তারপরে হাইড্রার যৌন প্রজনন কখন হয়? তাহলে মনে রাখতে হবে হাইড্রার যৌন প্রজনন হয় কখন? শীতকালে হয় হাইড্রার যৌন জনন বা যৌন প্রজনন। যৌন জনন মানে দুইটা জিনিস লাগবে, গ্যামেট, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট। তোমার এখানে যেটা কোয়েশ্চেন আসে, পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে কি বলে? স্পারমাটোজেনেসিস। আর ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম কি? উজেনেসিস। এটা আসে। তো যেটা কোয়েশ্চেন আসতে পারে যে একটা স্পারমাটোগোনিয়া থেকে ফাইনালি কয়টা শুক্রাণু তৈরি হয়? তাহলে মনে রাখতে হবে একটা স্পারমাটোগোনিয়া থেকে ফাইনালি তোমার 4টা শুক্রাণু তৈরি হয়। তোমার মনে রাখবা একটা স্পারমাটোগোনিয়া থেকে বা একটা শুক্রাণু মাতৃকোষ থেকে, যে একটা স্পারমাটোগোনিয়া থেকে যে ফাইনালি তোমার মনে রাখতে হবে, বা প্রতিটি স্পারমাটোসাইট থেকে মনে রাখবা যে প্রতিটি স্পারমাটোসাইট থেকে ফাইনালি 4টা শুক্রাণু পাবা। কিন্তু প্রতিটি স্পারমাটোগোনিয়া থেকে বা প্রাইমারি উগোনিয়া থেকে বা প্রাইমারি উসাইট থেকে, প্রাইমারি উসাইট থেকে ফাইনালি ডিম্বাণু তৈরি হয় একটা, ডিম্বাণু একটা, আর পোলার বডি হচ্ছে 3টা। তাহলে মনে রাখবা যে তাহলে যেটা বললাম যে প্রতিটা স্পারমাটোসাইট, একটা স্পারমাটোসাইট থেকে 4টা শুক্রাণু পাবো, বা স্পারমাটিড থেকে শুক্রাণু পাবো। তাহলে স্পারমাটিড হচ্ছে এন বা শুক্রাণু এন। আর আমরা প্রতিটা উসাইট থেকে আমরা পাবো হচ্ছে কি তোমার একটা ডিম্বাণু পাবো, 3টা পোলার বডি পাবো। নিষেক, যে নিষেক শুক্রাণু ডিম্বাণু মিলন হবে, এন এন মিলে জাইগোট হবে। কত ঘন্টার মধ্যে নিষেক না হলে ডিম্বাণু নষ্ট হয়ে যায়? 24 থেকে 48। তাহলে তার মানে নিষেক করার সময় কত? 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিষেক হইতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট যে পরিস্ফুটনের ধাপগুলা কি কি? হ্যাঁ, নিচের কোনটা হাইড্রার পরিস্ফুটনের ধাপ? এবার কোশ্চেন দিতে পারে। মরুলা, ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলা, হ্যাঁ হাইড্রুলা। কোশ্চেন যেটা আসে বা এখান থেকে আসতে পারে যে আমরা যে বলছিলাম, দেখো খেয়াল করো যে হাইড্রুলা, হ্যাঁ এখানে একটু দেখো যে এই যে আমরা বলছি স্পারমাটোজেনেসিস, দেখো একটা ইন্টারস্টিশিয়াল কোষ 2n, এটা থেকে তোমার দেখো প্রাইমারি ফাইনালি আমরা শুক্রাণু পাবো বললাম কয়টা? 4টা। মানে একটা স্পারমাটোসাইট থেকে 4টা শুক্রাণু পাবা, আর একটা উসাইট থেকে ডিম্বাণু পাবা কয়টা? একটা। ডিম্বাণু পাবা অনলি একটা, মিলিত হয়ে জাইগোট হবে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। আসতে পারে অপত্য হাইড্রা বা বাচ্চা হাইড্রাকে কি বলে? হাইড্রুলা বলে। আর পূর্ণাঙ্গ হাইড্রা। তারপর হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা আমরা বললাম আব্রাহাম ট্র্যাম্বলে, হ্যাঁ হারকিউলিসের তুলনা করা হয়েছে রূপকথা অনুযায়ী। না, হ্যাঁ যে ড্রাগনের সাথে তুলনা করা হয়েছে, 9 মাথাওয়ালা ড্রাগন, আর এই ড্রাগনকে মারছে কে? মহাবীর হারকিউলিস। তারপর এটা আসতে পারে যে শ্রমবন্টন দেখা যায় নিচের কোন প্রাণীতে? তাহলে মনে রাখতে হবে হাইড্রার মধ্যে শ্রমবন্টন দেখা যায়। মানে কয় ধরনের শ্রমবন্টন? এটা কোষ ভিত্তিক শ্রমবন্টন, আর একটা তোমার হচ্ছে আঙ্গিক শ্রমবন্টন। কোষ ভিত্তিক আর আঙ্গিক। নিউরোসাইটের কাজ কি? আত্মরক্ষা, শিকার ধরা ও চলন। আঙ্গিক শ্রমবন্টন হচ্ছে কোন অঙ্গ কি কাজ করে, হ্যাঁ যেটা আমরা জানি মুখচিত কি করে? সিলেন্টরন। আঙ্গিকের মধ্যে আঙ্গিকের পার্ট সিলেন্ট, কোর্শিকা, পদচাকতি, দেহকাণ্ড, এগুলা। তো এটা আসতে পারে যে সর্বপ্রথম কোন পর্বের প্রাণীদের কোষের গঠনমূলক বৈষম্য এবং শ্রমবন্টন দেখা যায়? খুব ইম্পর্টেন্ট যে কোন পর্বের প্রাণীদের। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের হাইড্রা, নিডারিয়া পর্বের প্রাণী কি হাইড্রার মধ্যে সর্বপ্রথম তোমার কি দেখা গেছে? তোমার কোষের গঠনমূলক বৈষম্য এবং শ্রমবন্টন। বিথুজীবিতা মানে কি? পরস্পর সহযোগিতা। কার কার মধ্যে? হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা, যে সবুজ হাইড্রা, আর হচ্ছে জুক্লোরেলা শৈবালের মধ্যে মিথজীবিতা, মানে একজন অপরজনকে সাহায্য করে। তাহলে মিথজীবিতা নিচে কার কার মধ্যে দেখা যায়? হাইড্রা, ভিরিডিসিমা, আর একটা তোমার হচ্ছে জুক্লোরেলা নামক শৈবালের মধ্যে। দেখো যে তাহলে হাইড্রার ভিতরে কে থাকে? সবুজ হাইড্রার ভিতরে তোমার জুক্লোরেলা শৈবালটা থাকে। তাহলে এটা তোমার মনে রাখতে হবে কে কোত্থেকে আসে, কে কিভাবে। দেখো শৈবাল কিভাবে উপকৃত হয়, জাস্ট রিডিং পড়ে তাহলে বুঝবা। শৈবাল উপকৃত হয়, সে আশ্রয় পায় সালোক সংশ্লেষণ করার জন্য, সে কার্বন ডাই অক্সাইড পাবে এখান থেকে, খাদ্য উৎপাদন, নাইট্রোজেন গুলিতে বর্জ্য কাজ লাগিয়ে সে খাদ্য উৎপাদন করবে। আর হাইড্রা কিভাবে উপকৃত হচ্ছে? হাইড্রা শৈবাল থেকে খাদ্য পাবে, শ্বসনের জন্য অক্সিজেন পাবে,
তারপর সে কার্বন ডাই শোষণ করে তাকে ঝামেলা মুক্ত করতেছে, বর্জ্য নিষ্কাশন। পরজীবিতা আর মিথজীবিতার পার্থক্য। পরজীবিতা মিথজীবিতার পার্থক্য পড়বা, মিথজীবিতার সহযোগিতা পার্থক্যটা পড়লেই বুঝবা। যেমন মানুষের পরজীবিতা কার কার মধ্যে দেখা যায়, মানুষ আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার মধ্যে দেখা যায়। তো হাইড্রা কেন নিডারিয়া পরভুক্ত প্রাণী আমরা জানি আগে থেকে, কি কি আছে না আছে এটা আমরা আগে থেকেই জানি। ব্যবহার অংশ কিছু লাগবে না, অধ্যায়ের শব্দভিত্তিক সারসংক্ষেপ আমরা বরাবরের মতো যেগুলো বলি খুবই ইম্পর্টেন্ট, বারবার খুব সুন্দর করে পড়ে ফেলবা। 7 স্টার, খুব ভালো করে দেখবে এগুলা। এর মেইন মেইন কথা দেবে যে হাইড্রার মধ্যে কয়টা আকর্ষিক আছে, 6 থেকে 10টা। আমরা এখন যা যা বললাম, কয় ধরনের পরিপাক পাওয়া যায়, বহিঃকোষীয় অন্তঃকোষীয়, এই কথাগুলো মেইনলি পড়বা এখানে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ভাইয়া যেভাবে বললাম, হ্যাঁ, পড়াটা পড়ে ফেলিও। সবার জন্য বেস্ট অফ লাক।